শেষ হয় না, 2 মাস হয় নাই। 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। তুমি সহজে থাকো, আমার সহ্য করার সঙ্গে দাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু। ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী জানালো তদন্ত দল। ফৌজদারি মামলা দায়ের। চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট গ্রহণ কাল। 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। এবং কৃষক পর্যায়ে ধান চাল ক্রয়ের সিদ্ধান্তের প্রভাব রাজধানীর পাইকারি বাজারে। চট্টগ্রামের খাতুনগঞ্জে নিম্নমুখী ভোগ্যপণ্যের দাম। রমজানে নিয়ন্ত্রণে থাকার আশা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বনানীর ভয়াবহ আগুনের ক্ষত শুকাতে না শুকাতেই পুরল গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেট। 2 বছর পর আবারও আগুনের সহায় সম্বল সব হারিয়ে চলছে মার্কেটের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আহাজারি আর বিলাপ। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন সরকার। দিল্লি সবকিছু করছি, মার্কেটের কাজ শেষ হয় না, 2 মাস হয় নাই। 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। ঘাম, শ্রম আর ভালোবাসায় তিলে তিলে গড়ে তোলা উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে দিশেহারা এ ব্যবসায়ী। দুর্ভাগ্যের আগুন পুড়িয়েছে স্বপ্ন, কেড়ে নিয়েছে মুখের আহার। সবটুকু সঞ্চয় হারিয়ে প্রলাপই যেন এখন অবলম্বন। তাই তো অপলক দৃষ্টিতে শুধুই তাকিয়ে থাকা অজানা ভবিষ্যতের দিকে। আগে একবার পড়ছে, আবার আর কি করব। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। ধার দেনা করা শুরু করছি, এখন আর কিছুটা রইল না, এখন আমাদের দাঁড়ানোর মতো কোনো রাস্তা নেই। শুক্রবার দিনগত রাতে ব্যবসায়ীরা দোকানের ঝাঁপি বন্ধ করেন পরবর্তী ভোরে নতুন আশায়। ভোর হয়েছে ঠিকই, তবে ততক্ষণে স্বপ্নের সূর্য ডুবেছে এখানকার ব্যবসায়ীদের। সব পুড়েছে, আমরা লোনই দেব না, আমাদের সংসার চালাবো না, আমরা দোকান পাটাপাট করে তুলবো। সরকার যেন আমাদের উপরে ভালো নজর রাখে, সে যেন প্রত্যেকটা দোকানদারকে কিছু হেল্প করে, যার কারণে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি। মুহূর্তের আগুন কেড়ে নিয়েছে কারো ঋণ করে অথবা জীবনের সর্বস্ব দিয়ে গড়ে তোলা রুজিরুটির ব্যবসা প্রতিষ্ঠান। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে এখন প্রয়োজন সহযোগিতার। এই পোড়া আলুর মতোই এখানকার ব্যবসায়ীদের পুড়েছে ভাগ্য। 2017 সালের প্রথম দিকে আগুন লাগার পরে 2 বছরের মাথায় আবারও আগুন লাগার ঘটনা ঘটল গুলশান ডিএনসিসি মার্কেটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে ন্যূনতম অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। তবে কি এভাবেই প্রতিটি মার্কেটে, প্রতিটি ভবনে অব্যবস্থাপনার কারণে আগুন লাগতেই থাকবে? প্রশ্ন সচেতন মহলের। গুলশান ডিএনসিসি মার্কেট থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে ভোর 5:30টার দিকে সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, সেনা, বিমান ও নৌবাহিনীর 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই কাঁচা বাজার সহ মার্কেটের একাংশ। শনিবার সূর্য ওঠার আগেই আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় গুলশানের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। কারণ থেকে আসার পর ফ্রিজে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে সিকিউরিটি বলতেছে আগুন। যখন এই আগুন আমি তো দিশারা হয়ে গেছি যে আমি দোকান খুলবো না পালাবো। ভিতরে একজন মুরব্বী ছিল, তার ডাক্তার ডাকা হইতেছে, সে বুঝতেছে না যে কিছুর জন্য। পরে মুরব্বী বলতেছে এখানে আগুন 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 জলদি নামেন আপনি। পরে সে তার অন্য সাথে দিয়ে নামানো হয়েছে। তার সকালবেলা আইসা দেখি 4 পাশে আগুন, মাঝখানে কয়েকটা দোকান বাকি, আর যে পারতেছে সবাই মাল সরাইতেছে। সকাল থেকে ফোন দিছে, ফোনের পরে খালি কয় আগুন লাগছে, মার্কেটে দৌড়ে আইছি, কই আমাদের মার্কেট নাকি আইসা দিয়ে মার্কেট চারিদিকে তা আগুন। পুড়ে ছাই হয়ে গেছে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার, পুড়েছে পাকা মার্কেটের একাংশ। পানি স্বল্পতার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে, আগুন দপ দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু
তেমন কিছু করতে পারে না। সমস্যা পানি অল্প পানি দিতেছে হঠাৎ বন্ধ হয়ে যায় 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে হেরা বয়ে থাকে পানি নেই কি করবো সিলভার লাইন আনছে একটা লাইন এই লাইনটাই পানি আইতেছে বেশি করে অন্যান্য কোনো লাইনগুলো আইতেছে না। দুধের দোকান, মশলার দোকান, কাঁচা তরকারির দোকান, মাছের বাজার, মাছের ফ্রিজগুলো যা ছিল সব পুড়ে গেছে। কাঁচা মার্কেটের কারণেই বারবার আমাদের গুলশান শপিং সেন্টারে আগুন লাগতেছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। 2.5 ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এই এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাই নির্দেশনা দিয়েছেন যে যতটুকু সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়ার জন্য। ওনার সাথে কথা বলে ওনার মুখ্য সচিব মাধ্যমে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমরা এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বসে আমরা সবাই মিটিং করেছি যে সর্বোচ্চ আমরা আমাদের বিধি অনুযায়ী কতটুকু দিতে পারবো সেভাবে আসছি, সেভাবে আমরা ব্যবস্থা করবো। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। 2 বছরের ব্যবধানে গুলশানের ডিএনসিসি মার্কেটে আবারও আগুনের পর উঠে আসছে নানা অনিয়মের চিত্র। 2017 সালের 3রা জানুয়ারি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক সুপারিশ যেমন মানা হয়নি, তেমনি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই নতুন করে চালু হয় মার্কেটটি। রাশেদ বাপ্পি রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 2017 সালের 3 জানুয়ারি 5 ঘন্টার আগুন সেবার পুড়িয়ে দেয় 1.5 শতাধিক দোকানঘর। এর ঠিক 2 বছর পর ফের অগ্নিকাণ্ড, আবারও উৎস ডিএনসিসি কাঁচা মার্কেট। আগের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ছাই হলো সব মালামাল। আমাদের বিল টিল, হোটেলের বিল টিল সব শেষ। আমরা আজকে পথের ভিখারি। ঝুপড়িভাবে মার্কেট তৈরি করছে, যেখানে সেখানে লোকজন বসতেছে, কোনো নিরাপত্তা নাই। একই মার্কেটে বারবার এমন অগ্নিকাণ্ডের জন্য পরামর্শ না মানা ও মার্কেটের অবকাঠামোগত সমস্যাকেই দায়ী করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায় উত্তর সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মনে করেন গুলশান সোসাইটির নেতা। দোকান মালিক এবং ডিএনসিসির মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ডিএনসিসি চাচ্ছে যে সেখানে একটা নতুন আধুনিক মার্কেট গড়ে তুলতে, কিন্তু আমাদের যারা দোকানিরা যারা আছেন তাদের জন্য তো জীবনের রুটি রুজির ব্যাপার। অন্যদিকে বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। গত 1 যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটিরও মামলা বা বিচার আমরা করতে পারিনি। বনানী কিংবা চুরিহাট্টার মতো এই আগুনে লাশের সংখ্যা গুনতে না হলেও এই ধ্বংসযজ্ঞই বলে দেয় এখানকার দোকানিরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পরস্পরকে দোষারোপ না দিয়ে এমন দুর্যোগের স্থায়ী সমাধান চান এসব দোকানিরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বগুড়ায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত, আনা হলো ঢাকায়। নোয়াখালীতে দুর্ঘটনায় নারীসহ 4 জন নিহত। বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের ফায়ার এক্সিট সংকীর্ণ এবং কোনো কোনো তলায় ব্যবহার উপযোগী ছিল না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। দুর্ঘটনার সময় যারা ভবনটির 6, 8, 9 ও 10 তলায় ছিলেন, আগামীকাল তাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দল। এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহত একজন আজ চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 26 জনে। পোড়া অবকাঠামোর কঙ্কাল হয়ে দাঁড়িয়ে বনানীর এফআর টাওয়ার। শনিবার সকাল 10:30টার দিকে আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6 সদস্যের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 9 সদস্যের দল। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলের প্রধান জানান, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে 8, 9, 10 এই 3 তলার ভিতরে যে কোনো জায়গায় আগুনের সূত্রপাতটা হয়েছে। উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে
যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তদন্ত দল রবিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে ভুক্তভোগীদের এফআর টাওয়ারের পাশের পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত কোত্থেকে এবং তারা কিভাবে সেই পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হয়েছে তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা আমার তদন্ত রিপোর্ট সাবমিট করব। বনানীর এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে এক অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে বগুড়া শহরের একটি হোটেলে ফিরছিলেন বরেণ্য শিল্পী খুরশিদ আলম। পথে শহরের চারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করেন, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় এবং ভোর 5টা পর্যন্ত চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা। তার কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান চিকিৎসক। জয়পুরহাট কল্যাণ ট্রাস্ট আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দিতে 28 মার্চ বগুড়া যান খুরশিদ আলম। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে কর্ণফুলীর 2 তীরে উচ্ছেদ অভিযান বন্ধ থাকায় এলাকাবাসীর ক্ষোভ, মানববন্ধন ও বৈঠা বিরতি কর্মসূচি, ফের অভিযান শুরুর দাবি। চতুর্থ ধাপে 106টি উপজেলা পরিষদে নির্বাচন আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। ভোটের মাঠে 3 স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপে দেশের 16টি জেলার 127টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সহিংসতা সহ নানা কারণে 6টিতে ভোট স্থগিত করা হয়। এ ধাপে চেয়ারম্যান পদে 39 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 27 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যার মধ্যে 15 উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থী। কৃষক পর্যায়ে সরকারের ধান চাল ক্রয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর পাইকারি বাজারের চাল ব্যবসায়ীরা। এতে দীর্ঘদিনের নেতিবাচক প্রভাবের পর বাজারে কিছুটা চাঙ্গা ভাব আসবে বলে জানান তারা। চালের বাজার স্থিতিশীল থাকলেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর, তবে দাম কমেছে রসুন ও আদার। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে রিপোর্ট করেছেন মামুন আবদুল্লাহ। একদিকে ক্রমবর্ধমান হারে প্রতি সপ্তাহেই চালের দর কমা, অন্যদিকে আগমন বড় মৌসুমের। এমন সময় মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করেন রাজধানীর পাইকারি চাল ব্যবসায়ীরা। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগীরা যেন কোনো সুবিধা নিতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। মোকামে যদি 36 টাকা কিনে সরকার, সেক্ষেত্রে বাজারে এটার প্রভাব পড়বে, বাজার বাড়বে মোটা চালগুলা। রেটটা কৃষক যেন পায় সে মনিটর করা, মাঝখানে কোনো সিন্ডিকেট বা কোনো মজুদদারি এগুলো যেন না হয়। চালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া পেঁয়াজের দর, কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে দেশি ও এলসি পেঁয়াজের দাম। তবে দর কমেছে আদা ও রসুনের। দেশি পেঁয়াজটা কেজিতে 3 টাকা 4 টাকা বাড়ছে, আর এলসি পেঁয়াজের বাজারও বেশি। গেল সপ্তাহে যে পেঁয়াজটা বেশি 15-16 টাকা, এই সপ্তাহে 17-18 টাকা বাজার। রসুনের বাজারও কমছে, এটা ছিল আপনার 85, এই সপ্তাহে 80-82 টাকা। মুদিবাজারে খেসারির ডাল ছাড়া স্থিতিশীল রয়েছে সব ধরনের ডালের দর, তবে বস্তা প্রতি 20 টাকা পর্যন্ত দর কমেছে আটা, ময়দা ও চিনির। চিনি বিক্রি করছি হলো 2415 টাকা 20 টাকা, এই সপ্তাহে বেশি 2400 টাকা। ময়দা বিক্রি করছি হলো 2415 টাকা 20 টাকা, বেশি 1400 টাকা। দেশি মসুরের ডাল বিক্রি করতেছি 75 থেকে 80, বস্তায় 200 টাকা বাড়ছে হলো খেসারির ডাল। ঊর্ধ্বমুখী এলাচের দর এ সপ্তাহেও বেড়েছে কেজিতে 50 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে জিরা, কাজু বাদাম, গোলমরিচ, পেস্তা বাদাম এবং সব ধরনের ভোজ্য তেলের দর। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কৃষক পর্যায়ে সরকারের ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত এবং আগে ভাগে দাম নির্ধারণ করার বিষয়ে আলোচনার জন্য রংপুরের পীরগাছা উপজেলার নবদিগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার নতুন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আমরা যথারীতি আজ আসলে ধান চালের যে বাজার সেটি নিয়ে আলোচনার জন্য আমরা এখানে
একজন ব্যবসায়ীর কাছ থেকে জেনে আসতে চাই যে সরকার যে রেটটি ঘোষণা করেছে এটি আমরা জানি যে মূলত চালের যে সিদ্ধ চালটি সেটি কেনা হবে 36 টাকা রেটে। গত মৌসুমে কিন্তু রেটটি ছিল 38 টাকা, এখন কিন্তু এবার 2 টাকা কমানো হয়েছে। এতে করে আসলে ব্যবসায়ীদের লসের বা মূল্য না পাবার বা লাভ করতে না পারার কোনো শঙ্কা আছে কিনা? এখন কিন্তু এবার 2 টাকা কমানো হয়েছে, এতে করে আসলে ব্যবসায়ীদের লসের বা মূল্য না পাবার বা লাভ করতে না পারার কোনো শঙ্কা আছে কিনা? আসলে ভাই বলতে গেলে দেখেন যে গতানুগতিক তো ব্যবসায়ীরা লসেই করে যাচ্ছে আর কি। আমরা আসলে সবকিছু মিলিয়ে লক্ষ্য করলে দেখা যায় আমরা শুধু খাদ্যের উপরে, বিশেষ করে ধান চাউলের উপর নজরটা বেশি দিই। দেখেন আপনি অন্যান্য প্রোডাক্ট প্রায় 2 গুণ 3 গুণ 4 গুণ বেড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কিন্তু খুব একটা কারো দৃষ্টি নেই। আপনি দেখেন চাউলের বাজার বা ধানের বাজার 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা একটু বাড়লেই মিডিয়া টিডিয়া সবাই মনে করেন যে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। আপনি দেখেন বিগত কয়েক বছর ধরেই মিলাররা বলে যে বাজার একটু আপ হইলে বলে যে মিলারদের সিন্ডিকেট। আসলে ভাই বলতে গেলে দেখেন মিলারদের সিন্ডিকেট কি, আমি যে ধান মনে করেন যে আমরা 1400 টাকা 75 কেজি 1400 টাকা ধরে আমরা মিলে দিতাম অটো মিলে, আজকে সে ধান মনে করেন যে 1130 টাকা 1100 টাকায় আমরা পৌঁছে দিচ্ছি। 1400 টাকায় আমরা যে ধান দিচ্ছি মনে করেন যে মিলারদেরকে, সে ধান এখনো স্টকে আছে। আমরা আসলে সব সময়ের জন্য লক্ষ্য করি যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যখন মজুদের অভিযোগ ওঠে, অনেক বেশি দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে, তখনও কিন্তু আসলে ব্যবসায়ীরা ওই লসেরই অভিযোগটি করে থাকেন। আমরা এবার একটু কৃষকের কাছে জানতে চাই যে আসলে 36 টাকা কেজি দরে মিলাররা সরকারের ঘরে চাল দিবে, যেটি ধান কিনে নেবে কৃষকের কাছ থেকে। এই যে সরকার ঘোষণা করে যে সরকারিভাবে ক্রয় করা হয়, এ থেকে কৃষকের কোনো লাভ আসে কিনা? কৃষকের কোনো লাভ আসে না। 24 শতাংশ মাটিতে যদি 16 মণ ধান ফলে, ধানটা ফলতে 1000 টাকার মতো খরচা হয়, আর ধান বেচা লাগে 500 টাকা মণ। কৃষির তো অর্ধেক এমনি থাকে না। একটা কামলা 1 মণ ধান বেচে একটা কামলার টাকা হয় না। কৃষি মনে করেন লাভবান হবে কি করে? এটা সবচেয়ে বড় সমস্যা হলো যে বাংলাদেশ সরকার যেটা চাউল কেনে, কারণ বাজারে উৎপাদন হয় সারা দেশ মিলে যদি ওই 1 কোটি মেট্রিক টন, আর সরকার চাউল কেনে আপনার 10,000 মেট্রিক টন, বাকিগুলো কি করবে? না, সরকারের এই ক্রয় অভিযানের উদ্দেশ্য হচ্ছে বাজারকে স্থিতিশীল রাখা। সরকার পুরোটাই কিনে নেবে এমন আসলে সম্ভাবনা বা বাস্তবতাটা এরকম নয়। আমরা একজন জনপ্রতিনিধি আছেন, আসলে এই ধান চালের দাম বাড়া কমা নিয়ে একটা ঝাপটা কিন্তু তাদেরও মোকাবেলা করতে হয়। সংক্ষেপে জানতে চাই, এই যে সরকার বেকায়দায় পড়ে যায় যখন ধানের দাম কমে, তখনও আবার চালের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু এটা সরকারের গায়ের উপর দায়টা চাপানো হয়। এক্ষেত্রে সরকারের প্রতিনিধি হিসেবে এই পরিস্থিতিগুলো কিভাবে মোকাবেলা করেন? আসলে দেখেন যে বর্তমান সরকার যে কৃষি বান্ধব সরকার এটা ঘোষিত আছে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু আজকে তাদের ঘরের মধ্যে কিন্তু দুবেলা ভাত খাওয়ার মতো সেই পরিস্থিতি আছে। এবার এখানে মধ্যবিত্ত অবস্থায় যে কৃষক, যারা একবারে কৃষক, যারা কৃষকের উপর কৃষির উপর নির্ভর, তারা কিন্তু আজকে একটা বেকারদের মধ্যে পড়ে আছে। তারা যাইতে পারতেছে না, আমাদের কাছে যাইতে পারতেছে না। না, এটি আসলে প্রাসঙ্গিক একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে ধান চালের বাজার নিয়ে আপনাদের কিরকম পরিস্থিতি মোকাবেলা করতে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি এবং গত পরশুদিন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ধানের দাম কমে গেছে, এখানে তিনি যে উত্তরটি দিয়েছেন যে আসলে ধানের দাম কমে গেলে এদিকেও হাহাকার হয়। সঙ্গে আমার কথা হয়েছে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ধানের দাম কমে গেছে, এখানে তিনি যে উত্তরটি দিয়েছেন যে আসলে ধানের দাম কমে গেলে এদিকেও হাহাকার হয়, চালের দাম বাড়লে আর এক হাহাকার। তো পরিস্থিতিটা এরকম যে এই ধান চালের বাজারের যে একটা ভারসাম্য সেটি কেন নাই, এই প্রশ্ন নিয়ে আমি আসতে চাই হক্কানি ভাই আপনার কাছে। আপনি এই ক্ষেত্রে কি বলবেন? ব্যবসায়ীরা বলছেন যে উৎপাদন অনেক বেশি বেড়ে যাবার কারণে আসলে বাজারে চালের মূল্য হানি বা মূল্যহীনতা দেখা দিচ্ছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? মানে আমার সরকারের যে হিসাব, প্রতিদিনে বাজারে চালের চাহিদা 90,000 মেট্রিক টন এবং বছরের চাহিদা 3,28,50,000 মেট্রিক টন। তাহলে চালের চাহিদাটা বাজারে আছে।
কিন্তু আমাদের এই যে উৎপাদনটা, বিশেষ করে হাইব্রিড উৎপাদনটা, এটা বেড়ে গেছে। এবারে দেখবেন সারা বাংলাদেশে 1,50,00,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে। এখন বাজারে যে চালের যে চাহিদাটা, সেই চাহিদা দেখা যাচ্ছে চিকন চালের উপর, মোটা চাল কেউ কিনতেছে না। তাহলে এই ক্ষেত্রে আজকে এইবারও যে ধানের দাম সরকার ঘোষণা করেছেন, সেই ঘোষণার মধ্যে কৃষকের যে প্রাপ্তি, কৃষকের যে কথা গতবার সরকার কিন্তু হিসাব করেছে যে 24 টাকা কেজি প্রতি উৎপাদন খরচ পরে 960 টাকা, এবার হয়তো 28 টাকার দাম দিয়েছে, ধানের দাম দিয়েছে, অর্থাৎ 1040 টাকা দাম। এটা যদি পায় কৃষক, তাহলে কৃষক কিন্তু উপকৃত হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কৃষক কি পাবে? কিন্তু আসলে কৃষক কিন্তু এই ধানের দামটা পাবে না। কেন পাবে না? বাজারের যে উৎপাদন, গতবারের মজুদ যেটা আছে, চাউল মিল মালিকদের কাছে মজুদ আছে, এবারে যে উৎপাদন, সেই উৎপাদন গড় করলে যেটা দাঁড়াবে, এবার দেখবেন সেই পরিমাণ, যেটা ক্রয়ের যে পরিমাণ দিছে, এটা বাজারের মানে উৎপাদনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। উৎপাদন মানে রেটটা বাড়াতে হবে, অর্থাৎ এখানে মানে উৎপাদনের সঙ্গে সঙ্গতি রেখে যে তার যে উৎপাদনের যে ধানটার পরিমাণটা, এবার 10 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবেন তারা, 1.5 লক্ষ মেট্রিক টন আতপ কিনবেন, 1.5 লক্ষ মেট্রিক টন ধান কিনবেন। তাহলে এখানে তো দেখা যাচ্ছে 3 কোটি মেট্রিক টন ধান বাজারে পড়ে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে আজ উপস্থিত থেকে ধান চালের প্রকৃত চিত্রটি হয়তো আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। তো আমরা ফিরছি স্টুডিওতে। সাদিক, আপনার কাছে। কৃষক পর্যায়ে সরকারের ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত এবং আগেভাগে দাম নির্ধারণ করার বিষয়ে আলোচনার জন্য রংপুরের পীরগাছা উপজেলার নবদিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি সপ্তাহে কমছে তেল, চিনি, ডাল, ছোলা, আদা, রসুন, পেঁয়াজের মতো রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম। আগামী 1 মাস কোনো রকম কারসাজি না হলে রমজানে দাম পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভোজ্য তেলের। এই সময় 3 থেকে 3.5 লাখ মেট্রিক টন তেলের চাহিদা থাকে। আর এই চাহিদার কথা মাথায় রেখে প্রতি বছরে চলে দাম বাড়ানোর কারসাজি। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমে আসায় দেশের বাজারেও তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সামনের রমজানেও আমার মনে হচ্ছে বাজার স্থিতিশীল থাকতে পারে। আর যেহেতু মজুদ বেশি, সে কারণে আমাদের উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। টাকার বিপরীতে ডলার রেট বাড়ার অজুহাতে গত কয়েক মাস ধরে দেশের বাজারে চিনির দাম বাড়ছিল, যে কারণে আসন্ন রমজানে চিনির বাজারে অস্থিরতার আশঙ্কা সৃষ্টি হয়। কিন্তু পর্যাপ্ত মজুদ গড়ে ওঠায় চিনির বাজারে সে আশঙ্কা দূর হয়েছে। আন্তর্জাতিক বাজার অনেক কম, কিন্তু মিলাররা যদি আপনার সরবরাহ স্বাভাবিক না রাখে, তাহলে অবশ্যই চিনির দাম কিন্তু রমজানে বাড়তে থাকবে। রমজান শুরুর আগেই অস্থির হয়ে ওঠে ছোলার বাজার। 60 টাকার ছোলার দাম হয়ে যায় 90 টাকার বেশি। কিন্তু এবার এখনো বাজারে ছোলা বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা দরে। একইভাবে কমেছে সব ধরনের ডালের দাম। ছোলা ছিল আপনার প্রায় 65 করে, সেটা এখন আপনার 62-63-তে যাচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল কার্যকর থাকায় রমজানের শেষ মুহূর্তে ভোগ্যপণ্যের দাম নিয়ে কারসাজি হতে পারে বলে শঙ্কা এই ব্যবসায়ী নেতার। যদি স্কেল বসানো হয়, এটা সারা বাংলাদেশে বসানো হোক, অথবা এটা প্রত্যাহার করা হোক। এটা প্রত্যাহার করলে প্রত্যেকটা ভোগ্যপণ্যের জিনিস এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এদিকে পাইকারি হিসেবে কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে আদা, রসুন এবং পেঁয়াজের মতো সাধারণ মশলার দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 9 টাকা, আদা 65 টাকা এবং রসুন 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এলসি অনুযায়ী ভোগ্যপণ্য বাজারে আসতে শুরু করেছে। আর তাই ব্যবসায়ীরা বলছেন, তেমন কোনো কারসাজি না হলে আগামী রমজানে ভোগ্যপণ্য দাম বাড়ার কোনো সংখ্যাই নেই। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর 2 তীরে বন্ধ হয়ে যাওয়া উচ্ছেদ অভিযান পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে নগরীর সদরঘাটে নদী ও খাল রক্ষা আন্দোলন ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, প্রথম ধাপের পর নানা কারণ দেখিয়ে দ্বিতীয় পর্যায়ে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে। এতে কর্ণফুলী পুনরুদ্ধার অভিযান নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানান তারা। এদিকে ঘাটগুলোর নানা সমস্যার প্রতিকার চেয়ে বৈঠা বর্জন কর্মসূচি করেন সাম্পান মাঝিরা।
আমরা দাবি জানাই বন্টন পক্ষের কাছে আমাদের ঘাটটা যাতে সুন্দরভাবে বেঁধে দেয় এবং আরসিসি লোড ডালাই করে দেয়। দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার কোনো স্থান নাই, মাঝিদের আশ্রয় নেওয়ার জন্য কোনো স্থান নাই। সেই যাত্রী সহনী কাম দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য আমরা আসলে সরকারের কাছে দাবি জানাচ্ছি। বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর স্বার্থ বিবেচনা না করে বেশ কিছু প্রতিষ্ঠানকে, প্রভাবশালী প্রতিষ্ঠানকে এই লিজ দিয়ে রেখেছে, যারা বড় বড় স্থাপনা করেছেন। এই প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য বৃহত্তর জনগণের, দেশের যে স্বার্থ সেটা উপেক্ষিত থাকছে। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কেটের কাজ শেষ হয় না, 2 মাস হয় না, 2 মাসের ভিতরে ভাই সব শেষ হয়ে গেছে। আল্লাহ তুমি সহজে থাকো, আমার সহ্য করা সঙ্গীতে যাও। 2 বছর পর আবারও আগুনের কবলে গুলশানের ডিএনসিসি মার্কেট, পুড়ে ছাই কাঁচা বাজার সহ একাংশ। আগেরবার আগুনের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনে আহত আরও একজনের মৃত্যু। ভবনটির ফায়ার এক্সিট সংকীর্ণ, ব্যবহার অনুপযোগী, জানালো তদন্ত দল। ফৌজদারি মামলা দায়ের। চতুর্থ ধাপে দেশের 106 উপজেলায় ভোট গ্রহণ কাল। 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। এবং কৃষক পর্যায়ে ধান চাল ক্রয়ের সিদ্ধান্তের প্রভাব রাজধানীর পাইকারি বাজারে। চট্টগ্রামের খাতুনগঞ্জে নিম্নমুখী ভোগ্যপণ্যের দাম, রমজানে নিয়ন্ত্রণে থাকার আশা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।